ইউনিট 2 ব্যবহারিক নীতিবিদ্যা, দ্বিতীয় অধ্যায়। পরিবেশ নীতিবিদ্যা, প্রকৃতি ও পরিসর ব্র্যাকেটে এনভায়রনমেন্টাল এথিক্স, নেচার অ্যান্ড স্কোপ। দার্শনিক পরিভাষার অর্থ। নীতিবিদ্যা নৈতিকতার বিষয় সম্পর্কিত তত্ত্ব বা আলোচনাকে বলা হয় নীতিবিদ্যা। পরিবেশ নীতিবিদ্যা পরিবেশের নৈতিকতা সম্পর্কিত আলোচনা বা তত্ত্বকে বলা হয় পরিবেশ নীতিবিদ্যা। পরিবেশ জীবকুলের পারিপার্শ্বিক জৈব ও অজৈব প্রাকৃতিক অবস্থাকে বলা হয় পরিবেশ, অর্থাৎ মানুষ এবং অপরাপর প্রাণী ও উদ্ভিদ সহ অজীবনী প্রাকৃতিক অবস্থার সামগ্রিক রূপকেই বলা হয় পরিবেশ। দূষণ পরিবেশকে যা ভারসাম্যহীন করে তোলে তাই হল পরিবেশের দূষণ। দূষক দূষণের উপাদানগুলিকেই বলা হয় পরিবেশের দূষক, অর্থাৎ পরিবেশের ক্ষেত্রে দূষণ আমদানিকারী উপাদানগুলি হল দূষক। পরিবেশের সংকট পরিবেশ যখন ভারসাম্যহীন হয়ে ওঠে তখন তাকেই বলা হয় পরিবেশের সংকট। জীবনী উপাদান জীবন সম্পৃক্ত পরিবেশের উপাদানগুলিকেই বলা হয় জীবনী উপাদান, যেমন মানুষ, উদ্ভিদ ও অপরাপর প্রাণী সমূহ। অজীবনী উপাদান পরিবেশের জীবনহীন উপাদানগুলিকেই বলা হয় অজীবনী উপাদান, যেমন পাহাড়, পর্বত, মাটি, ঘরবাড়ি ইত্যাদি। মানব কেন্দ্রিক পরিবেশ পরিবেশের মধ্যে যখন মানুষের অবস্থান ও ভূমিকাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এবং ভাবা হয় যে মানুষের জন্যই পরিবেশের প্রয়োজন, তখন তাকেই বলা হয় মানব কেন্দ্রিক পরিবেশ। অমানব কেন্দ্রিক পরিবেশ পরিবেশের কেন্দ্রবিন্দুতে যখন মানুষের সঙ্গে অপরাপর অমানব উপাদানগুলির ওপরও সমান গুরুত্ব আরোপ করা হয় তখন তাকে বলা হয় অমানব কেন্দ্রিক পরিবেশ। পরিবেশবাদ পরিবেশ সংক্রান্ত মতবাদকেই বলা হয় পরিবেশবাদ। পরিবেশবাদী পরিবেশ সম্পর্কে যারা চিন্তা ভাবনা করেন তাদেরই বলা হয় পরিবেশবাদী। ভৌত পরিবেশ পরিবেশের পার্থিব অবস্থা যথা মাটি, জল, বাতাস, পাহাড়, গিরি, পর্বত, গুহা প্রভৃতির সম্মিলিত রূপই হল ভৌত পরিবেশ। জৈব পরিবেশ পরিবেশের জৈবিক উপাদান যথা লতা, গুল্ম, বৃক্ষ, পশু, পক্ষী এবং মানুষের সম্মিলিত রূপকেই বলা হয় জৈব পরিবেশ। জীব বৈচিত্র্য ক্রমিক উন্নয়নের মাধ্যমে অনুন্নত থেকে উন্নততর জীবের আবির্ভাব এবং তাদের সামগ্রিক অবস্থানকেই বলা হয় জীব বৈচিত্র্য ব্র্যাকেটে বায়োডাইভার্সিটি। সংরক্ষণ কেন্দ্রিক পরিবেশ পরিবেশ ও প্রকৃতিকে যখন যথেচ্ছভাবে ব্যবহার না করে, ধ্বংস না করে সংরক্ষণ করার কথা বলা হয় তখন তাকেই বলা হয় সংরক্ষণ কেন্দ্রিক পরিবেশ। অল্প কথায় প্রাক কথনে পরিবেশমূলক নীতিবিদ্যা। সামাজিক জীব হিসেবে
মানুষ একটি নির্দিষ্ট পরিবেশে বসবাস করে। পরিবেশ ছাড়া মানুষের সমাজবদ্ধভাবে বাঁচা কখনোই সম্ভব নয়। যখন থেকে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করা শুরু করেছে তখন থেকেই এই পরিবেশের ধারণাটি উঠে এসেছে। পরিবেশ ও প্রকৃতি সম্বন্ধে মানুষের ধারণাও সচেতনতা, তাই নতুন কোনো ঘটনা নয়। প্রাচীনকাল থেকেই এরূপ ধারণাটি উঠে এসেছে। পরিবেশ সংক্রান্ত ধারণা ও সচেতনতা প্রাচীন হলেও এর নৈতিকতার বিষয়টি কিন্তু প্রাচীন নয়। এটি হলো মূলত আধুনিক বা হাল আমলের বিষয়। দেখা যায় যে বিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধ থেকেই এরূপ বিষয়টির চর্চা শুরু হয়েছে। পরিবেশ সম্পর্কে নতুন করে ভাবনা চিন্তার ফলেই পরিবেশ নীতিবিদ্যার বিষয়টি উঠে এসেছে। পৃষ্ঠা 135, পৃষ্ঠা 136। এরূপ চিন্তাভাবনার ফলেই আজকের মানুষ উপলব্ধি করতে সমর্থ হয়েছে যে প্রকৃতি ও পরিবেশ যেমন আমাদের সার্থক অস্তিত্বের ক্ষেত্রে সহায়তা প্রদান করে, তেমনি আমাদেরও এই পরিবেশ প্রকৃতির প্রতি কিছু নৈতিক দায়বদ্ধতা আছে। পরিবেশ সংক্রান্ত নৈতিক দায়বদ্ধতা ও কর্তব্যই হল পরিবেশ নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয়। পরিবেশমূলক নীতিবিদ্যার সংজ্ঞা। ইদানিংকালে পরিবেশ নীতিবিদ্যা ব্র্যাকেটে এনভায়রনমেন্টাল এথিক্স ফলিত তথা ব্যবহারিক নীতিবিদ্যার ব্র্যাকেটে অ্যাপ্লাইড এথিক্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে পরিবেশ নীতিবিদ্যা কাকে বলে। ব্র্যাকেটে হোয়াট ইজ এনভায়রনমেন্টাল এথিক্স? এরূপ প্রশ্নের উত্তরে বলা যায় যে মানুষের সঙ্গে প্রকৃতির মিথস্ক্রিয়া তথা ক্রিয়া প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে যে শাস্ত্রে জায়মান নীতিসূত্রগুলি আলোচিত হয় তাকেই বলা হয় পরিবেশ নীতিবিদ্যা ব্র্যাকেটে এনভায়রনমেন্টাল এথিক্স। অর্থাৎ বলা যায় যে মানুষের যাবতীয় কর্মকাণ্ড যা কোনো না কোনোভাবে প্রকৃতি ও পরিবেশের সঙ্গে যুক্ত হয়ে প্রকৃতি ও পরিবেশকে প্রভাবিত করে, সেই সমস্ত বিষয়ের নৈতিকতা সম্পর্কিত আলোচনাই হল পরিবেশমূলক নীতিবিদ্যা। পরিবেশমূলক নীতিবিদ্যার আলোচ্য বিষয়। ফলিত নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিবেশমূলক নীতিবিদ্যাকে উল্লেখ করা হয়। স্বাভাবিকভাবেই উল্লেখ করা যায় যে মানুষের যাবতীয় ব্যবহারিক কর্মকাণ্ড, জীবনযাপনের ব্যবহারিক রীতিনীতি এবং সেগুলির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন রকম কর্মনীতির বিষয়গুলি পরিবেশ নীতিবিদ্যার আলোচনায় উঠে আসে। সহজভাবে বলা যায় যে আমাদের যাবতীয় ব্যবহারিক আচার আচরণ যেগুলি কোনো না কোনোভাবে আমাদের পরিবেশকে প্রভাবিত করে, সেই সমস্ত বিষয় পরিবেশমূলক নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। আরও বলা যায় যে কেবল মানুষই নয়, মানুষ ছাড়াও জল, মাটি, বাতাস, উদ্ভিদ ও প্রাণী জগতের সমস্ত কিছুই তথা পুরো জীবমণ্ডলী পরিবেশ নীতিবিদ্যার আলোচ্য বিষয়রূপে গণ্য। এমনকি বলা যায় যে পৃথিবীর আঙিনা ছাড়িয়ে পুরো সৌরমণ্ডলের বিষয়গুলিও এরূপ নীতিবিদ্যার আলোচনার অন্তর্ভুক্ত হয়ে পড়ে। সাবেকি নীতিবিদ্যার প্রতিবাদে পরিবেশ নীতিবিদ্যা। সাবেকি
তথা চিরাচরিত নীতিবিদ্যা হল মূলত মানব কেন্দ্রিক। কারণ এরূপ নীতিবিদ্যায় শুধুমাত্র মানুষের স্বার্থের উপরই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এরূপ মতবাদে স্বীকার করে নেওয়া হয়েছে যে শুধুমাত্র মানুষেরই স্বতঃমূল্য ইনস্ট্রিনসিক ভ্যালু আছে, INTRINSIC। মানুষ ছাড়া আর কোনো প্রাণী বা প্রজাতির স্বতঃমূল্য নেই। অর্থাৎ মনুষ্য প্রজাতিকে বাদ দিয়ে অন্য যে সকল প্রাণী বা প্রজাতিকে পরিবেশের অন্তর্ভুক্ত করা হয় তাদের কোনো স্বতঃমূল্য নেই। কিন্তু এরূপ ধারণাটি যথার্থ নয়, কারণ ইদানিংকালে মানুষ বিষয়টিকে নতুনভাবে চিন্তাভাবনা করতে আরম্ভ করেছে। আজকের পরিবেশ ভাবনা আমাদেরকে নতুনভাবে শিখিয়েছে যে শুধুমাত্র মানুষই নয়, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীকুল, গাছপালা, লতাগুল্ম প্রভৃতিরও নিজস্ব স্বতঃমূল্য আছে। পরিবেশ ভাবনায় তাই শুধুমাত্র মানুষের উপর গুরুত্ব আরোপ করলেই চলবে না, মানুষের সঙ্গে এই বিষয়গুলির উপরেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। সে কারণেই বলা যায় যে সাবেকি নীতিবিদ্যার বিরুদ্ধে এক প্রতিবাদ রূপেই পরিবেশ নীতিবিদ্যার আবির্ভাব হয়েছে। দৃষ্টিভঙ্গিগত পার্থক্যে সাবেকি ও পরিবেশগত নীতিবিদ্যা। সাবেকি নীতিবিদ্যার এবং সমকালীন পরিবেশ নীতিবিদ্যার মধ্যে যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে তা অস্বীকার করা যায় না। এই দু প্রকার নীতিবিদ্যাই নৈতিকতার বিষয় নিয়ে আলোচনা করলেও এদের নীতি ভাবনার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যের বিষয়গুলি হল: 1. মানব কেন্দ্রিক ও পরিবেশ কেন্দ্রিক ভাবনার পার্থক্য। সাবেকি নীতিবিদ্যায় যেখানে শুধুমাত্র মানুষের মূল্যগত ভাবনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সেখানে পরিবেশ নীতিবিদ্যায় মানুষ ছাড়াও পরিবেশের অপরাপর উপাদানের ওপরও মূল্যগত গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এদের মধ্যে এক প্রকার মূল্যগত বিষয়ে পার্থক্য আছে। 2. স্বার্থগত পার্থক্য। সাবেকি নীতিবিদ্যায় মানুষের স্বার্থকেই বড় করে দেখা হয়েছে, আর পরিবেশ ও প্রকৃতিকে মানুষের স্বার্থে ব্যবহৃত বস্তু বা উপবস্তু রূপে গণ্য করা হয়েছে। এরূপ পার্থক্যের পরিপ্রেক্ষিতেই বলা যায় যে মানুষের স্বার্থকে সিদ্ধ করার জন্য প্রকৃতি ও পরিবেশের প্রয়োজন আছে, কিন্তু পরিবেশ ও প্রকৃতির স্বার্থ রক্ষার জন্য মানুষের কোনো ভূমিকাই নেই। অর্থাৎ বলা যায় যে মানুষের প্রয়োজনেই প্রকৃতি ও পরিবেশ, প্রকৃতি ও পরিবেশের প্রয়োজনে মানুষ নয়। 3. স্বগত ও সহায়ক মূল্যগত পার্থক্য। সাবেকি নীতিবিদ্যায় শুধুমাত্র স্বগত মূল্যের ওপরেই গুরুত্ব দেওয়া হয়েছে, কোনো সহায়ক মূল্যের ওপর নয়। সে কারণেই মানুষকে নৈতিকতার কেন্দ্রবিন্দুতে তুলে ধরা হয়েছে। কেননা এরূপ নীতিবিদ্যায় শুধুমাত্র মানুষেরই স্বগত মূল্যকে স্বীকার করা হয়েছে, আর অমানব প্রকৃতিকে মানুষের উপযোগিতার নিরিখে পর্যবেক্ষণ করা হয়েছে। উপযোগিতার নিরিখে পর্যবেক্ষণ করার ফলে অমানব প্রকৃতির স্বগত মূল্যকে স্বীকার না করে সহায়ক মূল্যকে মেনে নেওয়া হয়েছে। কিন্তু পরিবেশ নীতিবিদ্যায় মানব, অমানব, প্রকৃতির সব কিছুরই স্বগত মূল্যের দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়েছে। পরিবেশ নীতিবিদ্যার মূল তত্ত্ব ব্র্যাকেটে বেসিক থিওরিজ অব এনভায়রনমেন্টাল এথিক্স। নৈতিক বিচারের ক্ষেত্রে
একমাত্র মানুষেরই প্রবেশাধিকার আছে, এরূপ ধারণাকে বিদ্ধ করেই পরিবেশ নীতিবিদ্যার বিষয়টি উঠে এসেছে। নৈতিক বিচারের ক্ষেত্রে শুধুমাত্র মানুষেরই গুরুত্ব আছে, এরূপ অভিমতকেই বলা হয় মানব কেন্দ্রিকতাবাদ, অ্যানথ্রোপোসেন্ট্রিজম, ANTHROPOCENTRISM। এই মানব কেন্দ্রিকতাবাদের বিরুদ্ধেই গর্জে উঠেছে পরিবেশ নীতিবিদ্যা। একদল নীতিবিদ আছেন যাঁরা মনে করেন যে মনুষ্যেতর অনেক প্রাণী আছে যারা মানুষের মতোই সুখ দুঃখকে অনুভব করতে পারে, অর্থাৎ সুখ দুঃখ বোধের সামর্থ্যগত শক্তি তাদের আছে। সুতরাং তাদের প্রতি অন্যায় অবিচার করা কতটা ন্যায়সঙ্গত তা বিচার বিবেচনা করে দেখা উচিত। তাদের প্রতি অনৈতিক আচরণ তাই অবশ্যই বিচারাধীন। এরূপ অভিমতের পরিপ্রেক্ষিতে গড়ে উঠেছে প্রাণ কেন্দ্রিকতাবাদ, বায়োসেন্ট্রিজম, BIOCENTRISM। এরূপ মতবাদে মনুষ্যেতর প্রাণীর সুখ দুঃখের সংবেদনকে স্বীকার করে নেওয়া হয়েছে বলে একে সংবেদিতাবাদ, সেন্টিনিজম, ACNTIENTISM রূপেও উল্লেখ করা হয়। পৃষ্ঠা 137। নৈতিক বিচারের ক্ষেত্রে এই দুটি মতবাদ ছাড়াও আরও একটি মতবাদ লক্ষ্য করা যায়, যাকে বলা হয় বাস্তু কেন্দ্রিকতাবাদ, ইকোসেন্ট্রিজম, ECOCENTRISM। এরূপ মতবাদের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় যে মানুষ এবং মনুষ্যেতর প্রাণী ছাড়াও এই জগতের সমস্ত কিছুরই নিজের মতন করে বেড়ে ওঠা এবং স্বাধীন ও সার্থকভাবে টিকে থাকার অধিকার আছে। এরূপ মতবাদে তাই দাবি করা হয় যে প্রাণবান প্রকৃতির ন্যায় নিষ্প্রাণ প্রকৃতিরও নৈতিক মূল্য আছে। সে কারণেই এই বিষয়গুলিরও নৈতিক বিচার করা উচিত। এরূপ মতবাদের প্রবর্তক হিসেবে উল্লেখ করা যায় অ্যালডো লিওপোল্ড এবং আর্নে নেসের নাম। আল্ডো লিওপোল্ডের ভূমি নীতিতত্ত্ব, ল্যান্ড এথিক্স, এবং আর্নে নেসের গভীর বস্তুবাদ, ডিপ ইকোলজি, বাস্তু কেন্দ্রিকতাবাদের বিষয়টিকেই প্রতিষ্ঠা করে। এক্ষেত্রে আরও একটি বিষয়ের উল্লেখ করা যায় যে একদল চিন্তাবিদ আছেন যারা নারীবাদে, ফেমিনিস্ট রূপে খ্যাত। তাঁরা বলেন প্রকৃতির অবস্থান এবং নারীদের অবস্থানের মধ্যে এক প্রকার মিল দেখা যায়। তাঁদের মতে নারী ও প্রকৃতি উভয়েরই উৎপীড়ন ও বঞ্চনার শিকার। সেই কারণেই বলা যায় যে পুরুষের তুলনায় নারীরা প্রকৃতির সঙ্গে অনেক বেশি নৈকট্যে আসতে পারে এবং পরিবেশ রক্ষায় নারীরা অনেক বেশি সফল হতে পারে। বাস্তুকেন্দ্রিক নারীবাদ, ইকো-ফেমিনিজম, তাই পরিবেশ নীতিবিদ্যার আলোচনায় এক গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করতে পারে। বাস্তু কেন্দ্রিকতাবাদের এই বিষয়গুলিকেই নৈতিকতার দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করে সামগ্রিকভাবে সংরক্ষিত করা উচিত। এগুলিকে তাই সামগ্রিক সংরক্ষণ নীতির অন্তর্ভুক্ত করা যায়। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ প্রশ্ন। 1. পরিবেশের নৈতিকতা নিয়ে আলোচনা করে। উত্তর পরিবেশ নীতিবিদ্যা। 2. পরিবেশের নৈতিকতায় যে ধরনের আলোচনা করা হয় তা হল আদর্শমূলক। 3.
নীতিবিজ্ঞানের মাপকাঠিগুলি হল আদর্শগত। 4. নীতিবিজ্ঞানকে আর যে নামে অভিহিত করা হয় তা হল নীতি দর্শন। 5. পরিবেশ নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় হল মানুষের প্রাকৃতিক পরিবেশ। 6. নীতিবিদ্যার ধারণাটি হল একটি প্রাচীন ধারণা। 7. পরিবেশ নীতিবিদ্যার ধারণাটি হল আধুনিক ধারণা। 8. আমাদের চারপাশে অবস্থিত জড় জগৎ ও অজড় জগৎকে বলা হয় পরিবেশের জগৎ। 9. পরিবেশমূলক নীতিবিদ্যার বিষয়টি উঠে এসেছে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যহীনতায়। 10. পরিবেশ নীতিবিদ্যার মূল ভিত্তি হল প্রকৃতি ও পরিবেশ দূষণ। 11. জীবকুলের পারিপার্শ্বিক ও জৈব অবস্থাকে বলা হয় পরিবেশ। একথা বলেছেন আর্মস। পৃষ্ঠা 138। প্রশ্ন 12। পরিবেশ নীতিশাস্ত্র যার অংশরূপে আত্মপ্রকাশ করেছে তা হল ব্যবহারিক নীতিশাস্ত্র। 13. চিরাচরিত সাবেকি পাশ্চাত্য নীতিবোধ হল মূলত মানবকেন্দ্রিক। 14. প্রাচীন নীতিবিদ্যায় যার সত্যমূল্য স্বীকৃত হয়েছে তা হল মানুষ। 15. সাবেকি নীতিবিদ্যায় প্রকৃতি ও পরিবেশের মূল্য হল সহায়ক মূল্য। 16. নীতি বিচারের মঞ্চে একমাত্র মানুষের প্রবেশাধিকার আছে একথা বলা হয়েছে মানব কেন্দ্রিকতাবাদে। 17. প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ সবারই নৈতিকতা স্বীকৃত হয়েছে পরিবেশ নীতিবিদ্যায়। 18. প্রাণী কল্যাণের বিষয়টি স্বীকৃত হয়েছে পরিবেশ নীতিবিদ্যায়। 19. পরিবেশের সামগ্রিক ভারসাম্যের কথা বলা হয়েছে পরিবেশ নীতিবিজ্ঞানে। 20. অমানবকেন্দ্রিক নৈতিকতার বিষয়টি স্বীকৃত হয়েছে পরিবেশ নীতিবিদ্যায়। 21. জীব প্রাণী ও উদ্ভিদের জীবনচক্রের জৈব ও অজৈব অবস্থার সমষ্টিকে বলা হয় পরিবেশ। এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটির রচয়িতা হলেন বটকিন ও কেলার। 23. মানুষের সঙ্গে প্রকৃতির মিথস্ক্রিয়ার পরিপ্রেক্ষিতে উদ্ভব হয়েছে পরিবেশ নীতিবিদ্যার। 24. ম্যানস রেসপন্সিবিলিটি ফর নেচার বইটির রচয়িতা হলেন পাসমোর। 25. নৈতিকতার কেন্দ্রে মানুষকে স্বীকার করে যে মতবাদ গড়ে উঠেছে তা হল মানব কেন্দ্রিকতাবাদ। 26. নৈতিকতার কেন্দ্রে মানুষের ন্যায় প্রাণবান ও অপ্রাণবান বস্তুকে স্বীকার করে যে মতবাদ গড়ে উঠেছে তা হল অমানব কেন্দ্রিকতাবাদ। 27. সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য যে সমস্ত পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন তাকে বলে পরিবেশ। 28. পরিবেশ সংক্রান্ত মতবাদকে বলা হয় পরিবেশবাদ। 29. পরিবেশবাদে বিশ্বাসী যাঁরা তারা হলেন পরিবেশবাদী। পৃষ্ঠা 139। প্রশ্ন 30। পরিবেশের উপাদান হল জীবনী ও অজীবনী উপাদান।
31 পরিবেশের জীবনযুক্ত উপাদানকে বলা হয় জীবনী উপাদান। 32 পরিবেশের জীবনহীন উপাদানকে বলা হয় অজীবনী উপাদান। 33 জল, মাটি, পাহাড়, পর্বত, বনাঞ্চল প্রভৃতিকে বলা হয় ভৌত পরিবেশ। 34 জীবসমূহ সম্মিলিতভাবে যে পরিবেশ গড়ে তোলে তাকে বলে জৈব পরিবেশ। 35 নৈতিকতার পরিপ্রেক্ষিতে পরিবেশ নীতিবিদ্যায় উঠে এসেছে মূলত তিনটি মতবাদ। 36 পরিবেশকে দোষযুক্ত করে যা তাকে বলা হয় দূষক। 37 দোষযুক্ত পরিবেশকে বলা হয় দূষণ। 38 দূষণ আমদানিকারী শক্তিগুলিকে বলা হয় দূষক। 39 এক পৃথিবী কথা বলেছেন উইলস্কি। 40 প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচয়িতা হলেন পিটার সিঙ্গার। 41 সংরক্ষণ কেন্দ্রিক নৈতিক মতবাদে যার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তা হল সংরক্ষণ। 42 দ্য প্রিন্সিপলস অব মোরালস অ্যান্ড লেজিসলেশন গ্রন্থটির রচয়িতা হলেন বেনথাম। 43 পশু পক্ষীদের নৈতিকতার উপর জোরালো সওয়াল করেছেন জোয়েল ফিনবার্গ। 44 প্রাণ কেন্দ্রিক মমত্ব ও শ্রদ্ধাবোধ থেকে নিঃসৃত হয়েছে যে মতবাদ তা হল প্রাণ কেন্দ্রিকতাবাদ। 45 প্রাণ কেন্দ্রিক নৈতিক মতবাদের প্রবক্তা হলেন অ্যালবার্ট সুইৎজার ও পল টেলর। 46 রেসপেক্ট অফ নেচার গ্রন্থটির রচয়িতা হলেন পল টেলর। পৃষ্ঠা 140 প্রশ্ন 47 প্রাণীর প্রতি শ্রদ্ধার কথা বলেছেন অ্যালবার্ট সুইৎজার ও পল টেলর। 48 বাস্তু বা আশ্রয় সম্পর্কিত আলোচনাকে বলা হয় বাস্তুবাদ। 49 উদ্ভিদ জগতের প্রতি মানুষের উদার দৃষ্টিভঙ্গির কথা বলেছেন ক্রিস্টোফার স্টোন। 50 বাস্তুবিদ্যার সঙ্গে নৈতিকতার সংযোগ ঘটিয়েছেন অ্যালডো লিওপোল্ড। 51 ভূমিকে কেবলমাত্র অচেতন জড়বস্তু হিসেবে পর্যবেক্ষণ করতে নিষেধ করেছেন আলদো লিওপোল্ড। 52 বাস্তুতন্ত্রে জীবিত ও জড় উপাদানের মিথস্ক্রিয়ার কথা বলেছেন ওডাম। 53 গভীর বাস্তুবিদ্যার কথা যিনি বলেন তিনি হলেন আর্নেনেস। 54 ভূমি নৈতিকতার কথা যিনি বলেছেন তিনি হলেন আলডো লিওপোল্ড। 55 পরিবেশ ও প্রকৃতির সমস্যার মূল কারণ হল মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব, একথা বলেছেন মারি বুকিন। 56 প্রাণ কেন্দ্রিক সাম্য ও আত্মোপলব্ধির কথা বলা হয়েছে গভীর বাস্তুবাদে। 57 মানুষ হল প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক সত্তা, বলেছেন আর্নেনেস। 58 সর্বাত্মক বাস্তুবিদ্যা হোলিস্টিক ইকোলজি রূপে অভিহিত করা হয় যে মতবাদকে তা হল গভীর বাস্তুবিদ্যা। 59 গভীর ও অগভীর বাস্তুবিদ্যার পার্থক্য করেছেন আর্নেনেস। 60 দ্য কেয়ার ফর অ্যানিম্যাল রাইটস গ্রন্থের রচয়িতা হলেন টর্ম বেগান। 61 প্রাণ ও অপ্রাণের সম অধিকারে যে মতবাদ প্রচলিত তা হল পরিবেশবাদ। 42 পরিবেশের নৈতিকতা সম্পর্কিত মতবাদ হল পরিবেশ নীতিবাদ।